গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই। এক সমাজে বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আমার বিষয়ে তোমার মাথায় কিছুই নিতে হইব না। আমি ঢাকা চলে যাবো। আরে কিছু যদি না করতে পারি, অভিনয় তো করতে পারো। অভিনয় করে খাবো, অসুবিধা কি? এখন আমি তোমার একলা নিয়ে গেলে মিতা আবার মাইন্ড করবে। আমি তো মিতার মনে কষ্ট দিতে চাইতেছি না। কষ্ট যা দেওয়ার তা আগেই দিয়েছো, এখন নতুন করে কষ্ট দেওয়ার কিছু নেই। মারে, তুমি ফিরে আসছো এই জন্য আমি অনেক খুশি হয়েছি। তোমারে নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিলাম। ভাইজান, তুমি নুপুরা পরে কই খুঁজে পাইলা? পারুল কি দেখে ভালুরে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, আমার মাথায় ঢোকে না ভাই। আপনার মাথায় না ঢুকলেও আমার মাথায় ঢোকে, বুঝছেন? এখন তোর বান্ধবীরে রাজি করা যায় এমনিও অভিনয় করানোর জন্য, পারবি তো নাকি? আবার জিগে অবশ্যই রাজি করাবো, কি করছি বেটা? অসুবিধা নাই, আমারে দিয়ে কিছু নাটক করাও, তারপরে দেখবা আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আরে ধরে এলাম না যে আগামী মাস থেকে তুমি নাটক করছো। আমার সব নাটক তুমি করবে, প্রয়োজনে তোমাকে আমি ঢাকায় নিয়ে যেয়ে তারপর নাটক করাবো। অসুবিধা আছে? ভাবি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি। প্লিজ মনে কিছু নিয়ে আমাকে মাফ করে দাও। বুলেট, তোমাকে ক্ষমা করার সময় এখনো হয় নাই। তোমাকে আরো কিছুদিন আমার দেখতে হবে তোমার চাল চলন, কারণ আমি তোমাকে খুব ভালো করেছি। তুমি যখন বিপদে পড়ো তখন মানুষের ট্যাঙ্গে পড়তে হবে, তোমার সময় লাগে না। আবার যখন তোমার বিপদ হয়ে যায় মানুষের গাড়া ধরতে তোমার সময় লাগে না। একদম ঠিক কথা বলেছো, কিন্তু ওটি ছিল পাস ঘটনা। আগের বুলেট লাইকো এখন ভালো হয়ে গেছে, এখন বুলেট অন্যরকম, নতুন বুলেট। নিজের দল নিজে পিটাইলে হবে এভাবে? হ্যাঁ, জনগণেরও বলতে হবে যে তুমি ভালো ছেলে। বিশ্বাস না হয় সবাইকে জিজ্ঞেস করো, কেউ আমার সম্পর্কে খারাপ বলবে না, শান্তশিষ্ট ভদ্র ছেলেই বলবে। বুলেট দেখো, তোমার ওই শিখানো বলি আমি আর শুনতে চাই না। তুমি যদি সত্যিকার অর্থে ভালো ছেলে হয়ে থাকো তাহলে এলাকার মানুষই বলবে যে তুমি ভালো ছেলে। সেদিন আমি নিজে গিয়ে মিতাকে বলবো যে তোমার মামলাটা যাতে উঠায় নেয়। আরে ভাবি, এতদিন তো আমার উপর মামলা ছিল, এই জন্য ফ্রি ভাবে চলাফেরা করতে পারেনি। মামলা যদি আমার উপর থাকে তাহলে আমি পরীক্ষা দিব কিভাবে বলো? পরীক্ষা দেওয়ার কোনো স্কোপ আছে আমার? ঠিক আছে, তোমাকে আমি ফ্রি ভাবে চলাফেরা করার ব্যবস্থা করে দিব, কিন্তু দিয়ে লাভ কি? সে তো 2 দিন পরে যদি আবার এই কুকীর্তি করো তখন তো আর দ্বিতীয়বার কেউ সাহায্য করতে আসবে না। সেইটা আমি বুঝে গেছি। নেড়া বেলতলা একবারই যায়। আমি একটা ক্রিয়েটিভ মানুষ, শিল্প সংস্কৃতি বাদ দিয়ে আমি কি কি করতে গিয়েছি। আমার জীবনের সব বোঝা শেষ, আমি আর এর ভিতরে নেই। আমি আর জীবনে পলিটিক্সই করব না। যাই হোক, দেরি হলেও বুঝতে পারছো যে পলিটিক্স না করা ভালো। আচ্ছা, এখন একটা কথা বলো তো, শরীফ কি করে পালালো? সে একাই পালায় গেছে। সে তো সন্ত্রাসী গ্রুপের ছেলে। কি বলবো, সে লেবু আঙ্কেলকে ভয় দেখে টাকা নিয়ে একাই ভাগিয়ে চলে গেছে। তুমি তাকে চিনতে পারো না, হিরো হিরো ভাব দেখে সে তোমাকে পাগল বানায় ফেলেছিল। আসলে মোটেও ভালো চ্যাংড়া না, জানো? সন্ত্রাসী দলের ছেলে না? ও কত বড় মস্তান হয়েছে, কত বড় সন্ত্রাসী হয়েছে আমিও দেখতে চাই। আমার জীবন নিয়ে তছনছ করবে, আমার জীবন নিয়ে খেলা করবে, আর ওকে এমনি এমনি ছেড়ে দিব আমি? আমার সাথে প্রতারণা করার মাসুল ওকে গুনতে হবে। ও আমাকে অফার করেছিল, আমার লোকজন দিয়ে যদি তোমাকে মারে ফেলায় তাহলে আমাকে 5 লাখ টাকা দেবে। আমি শেষে কি করছি জানো? ক্ষমা চেয়ে ভাগেছি। এত বড় একটা ষড়যন্ত্র কথা তুমি আমাকে আগে বলোনি কেন? আরে আমারও তো জানের মায়া আছে। সে মনে করে কি বলেছে জানো, আমি যদি এই কথা ফাঁস করি তাহলে সে আমাকে মারে ফেলবে। জানের মায়া আছে বলি তুই এটা করিনি। কি আর বলবো, শরীফ যে এত খারাপ মানুষ সেটা আগে কখনো বুঝিনি। এখন নিজেই কষ্ট পাচ্ছি, আর কি হবে।
যাই হোক, এগুলো নিয়ে তো আগে অনেক কথা বলছি, পরে আবার হবে। এখন তুমি আসতে পারো। ভাবি আমার দিকে একটু খেয়াল রাখেন, মানে কি বলবো, আমার শত্রু না অনেক বাইরে গেছে। ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি তো দেখতেছি তোমাকে। যাও, তোমার কোনো সমস্যা হবে না। আসি ভাবি। এত বড় অপমান আমারে করার অর্থ কি? তোমরা ঢাকা যাইবা? আমি সেটা জানি না। মানুষের কাছে শুনতে হয় তোমরা ঢাকা যাইতেছো। আমি কি তোমাদের পরিবারের কেউ না? দুলা ভাই, আমি তো ঢাকা যাবো সেটা তো অনেক আগে থেকে ডিসাইড করা। আপনি তো জানেনই। আমি জানি তুমি যাইবা, ফুল ফ্যামিলি যাইবা, সেটা তো জানি না। আমি কি তোমাকে ফুল ফ্যামিলির মেম্বার না? এত বড় অপমান করো কি লাগে আমারে? আমি কি দোষ করছি? কি অপমান করছি? দুলা ভাই, ঢাকায় গিয়ে থাকার জায়গার অভাব নাই আপনার। আপনি গিয়ে আপনার মামার কাছে থাকেন, সে না শিল্পপতি। তোমরা যদি বাসা নাও, আমি কেন আমার বাড়িতে যাই থাকুম? আমার বাসা তো ছোট্ট বাসা, কুসুম যে বাসায় থাকে, তো সেই বাসায় এতগুলো মানুষকে কেমনে থাকেন? ছোট বাসায় আমরা থাকুম কে? আমগো কি টাকা পড়ছে? আমগো কি টাকার অভাব? আমার মামারে কমু, সে শিল্পপতি, সে আমগো লেগে একটা বড় ফ্ল্যাট দিব, 1 বছরের ভাড়া মামাই দিব, সব কিছু মামাই দিব, আমরা খালি থাকুম। ভালো প্রস্তাব। কেউ যদি 1 বছর আমগো থাকতে দেয় ভাড়া ছাড়া, তাহলে তো ভালোই। আপনি তাহলে প্রসেসটা শুরু করেন। তোমার ভাই নাকি আমার লগে থাকতে চায় না? আর ওইরকম কিছু না। কি কারণে ভাইজান থাকতে চায় না সেটা তো আমি আপনারা বললামই। এখনকার ঢাকায় যে বর্তমান বাসাটা, সেটা তো ছোট 2 রুমের বাসা, সেখানে আপনার সহ থাকতে আসলে কষ্ট হচ্ছে। তোমরা আমারে ছাড়া একটা জরুরি বিষয় নিয়ে মিটিং করছো, আমারে জানাও নাই। আমারে তো রাখতে পারতাম, আমি একটা পরামর্শ দিতে পারতাম, সেই পরামর্শ তোমাকে উপকারে আসতে পারতো। আমি খুবই দুঃখ পাইছি, খুবই কষ্ট পাইছি এই বিষয়ে। আরে দুলা ভাই, কষ্ট পায় না, আমরা কোনো মিটিং করি নাই, বিশ্বাস করেন। আমার তো কুসুমের আগেই ঢাকা যাওয়ার কথা ছিল, জটিলতার কারণে যাইতে পারি নাই। এখন যাওয়ার সময় হয়েছে, আমি এখন যাবো। তাই আমি তো কইছি তুমি যাও। আমার একটাই কথা, আমারে বাদ দিয়ে কোনো চিন্তা করবে না। জিনুক জিনুক জিনুক, কি ব্যাপার জিনুক? তুমি আমারে দেখাও না দেখার ভান কইরা চলে যাইতেছো, কেসটা কি? এখন কথা বলার সুযোগ নাই। কি হয়েছে তোমার জিনুক? কারোর সাথে ঝগড়া হয়েছে তোমার? বুলেট রিসোর্টে আছে, এখন আপনার সাথে কথা বলা যাবে না রবিও ভাই। বুলেট রিসোর্টে আছে, তাতে কি হয়েছে? আমি কি বুলেটরে ভয় পাই নাকি? ভয় না পাইলে সেদিন পালাই গেছিলেন কেন? হ্যাঁ, আমার সেদিন বুলেট অনেক অপমান করছিল, আমার পক্ষ নিয়ে আপনি তো একটা কথা বললেন না। তাই নাকি? কবে? আমি তো মনেই করতে পারতেছি না, বুঝলা গেছি। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু কইছো এইটাই মাইনে নিলাম। চলো আমার লগে চলো, আমি এখন প্রতিশোধ নিয়ে আসি। প্রতিশোধ নেওয়ার এখন আর কোনো দরকার নেই, আমি নিজেই প্রতিশোধ নিয়ে নিছি। কেমনে প্রতিশোধ নিছো? তুমি কি বুলেটটা ধইরা মারছো? মারবো কেন? এইসব বিষয় আবার মারা লাগে? ও আমারে বিয়ে করতে চাইছিল, আমি ওরে বাদ দিয়ে অন্য একটা ছেলেরে বিয়ে করতে যাচ্ছি। তুমি কারে বিয়ে করতেছো? কি কও তুমি? এই কথাটা এখন না বলি। আমি যতক্ষণে বিয়ে করতেছি না, আমি আমার বরের নাম কাউরে বলি না। বুঝা গেছি, বুঝা গেছি তুমি কারে বিয়ে করবা। গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েটা হচ্ছে তুমি। আমি চাইছিলাম তোমারে বিয়ে করতে, কিন্তু মুখ ওইটা কই নাই। সেই সুযোগ আপনি হারাই ফেলছেন। একটা উপায় আছে, আপনি এখন জিলিকরে বিয়ে করতে পারেন। আমার আশা আপনি ছাইরা দেন। ছাড়তে তো হবেই, কিন্তু কষ্ট হবে যে আমি তোমারে কাছে পায়াও হারায় ফেললাম। আমি তোমাদের পরিবারের একজন, তোমাদের সুখ দুঃখ আনন্দ বেদনায় আমি তোমাদের সঙ্গে থাকতে চাই। দুলা ভাই, আমরাও কিন্তু আপনার সঙ্গে রাখতে চাই, কিন্তু অর্থনৈতিক সামর্থ্য তো আমাদের নাই। এখন থেকে তোমাকে অর্থের বিষয়টা আমি দেখব, ঢাকায় তোমার থাকা খাওয়া চলাফেরার বিষয়টা আমি দেখব। মামার কাছে কখনো কিছু চাই নাই, এখন চাবো। মামা আমারে বহুবার রিকোয়েস্ট করছে, আয় ঢাকায় থাক, টাকা পয়সার কোনো অভাব নাই, আমি তোরে সব দেবো। এখন কব, মামা বহুবার কইছিলেন, আমি আসি নাই, এখন আইছি, টাকা দেন, থাকার ব্যবস্থা করেন। ঠিক আছে, তাহলে যান। সবাই মিলে একসঙ্গে থাকতে পারলে তো খুব ভালোই হয়। এতদিন তোমরা আমারে থাকতে দিছো, খাইতে দিছো, পড়তে দিছো, এখন আমি প্রতিদান দেব। ঢাকায় চলো, আমি তোমাদের থাকতে দেব, খাইতে দেব, পড়তে দেব, সব দায়িত্ব আমার। তোমরা আমারে ঘর জামাই হিসেবে কাউন্ট করছো, কখনো সত্যিকারের ভালোবাসা দাও নাই। এই রমজান দেখাই দিবে, ঢাকা শহরে নিয়ে দেখাই দিবে শ্বশুরবাড়ির মানুষকে কিভাবে আপ্যায়ন করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে সম্মান করতে হয়। দুলা ভাই, কথা কম বইলা কাজটা একটু বেশি করলে ভালো হয়। তুমি একটা শিক্ষিতা মেয়ে, বুদ্ধিমতী মেয়ে, তুমি চিন্তা করো কেন? আমি তোমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেবো। দুলা ভাই, চাকরি তো আমার আগেই নেওয়া আছে, ঢাকায় গিয়ে খালি আমি চাকরিতে জয়েন করবো।
তুমি তো দেখি পুরো আখের গোছায় নিছো। কুসুম কি চাকরি করে নাকি? এখনো করে নাই, তবে ভবিষ্যতে করতেও পারে। তুমি রবির লগে যোগাযোগ করো। না, আমি রবির লগে যোগাযোগ করি না, রবি আমার লগে যোগাযোগ করে। মাহিন ওরফে সালমান তোমার লগে যোগাযোগ করে। সেও মাঝে মধ্যে যোগাযোগ করে। রবি আর মাহি সালমানের সাথে যোগাযোগ রাখো। যারে পছন্দ হয় তার কথা আমারে কইবা। তোমার যারে পছন্দ তার লগে বিয়ে দেবো, যারে অপছন্দ লাত্তি মেরে বিদায় করব। ধন্যবাদ, নেন। ফুল দিতেছ? যাই, এটা ফারুলে দিয়ে আসি। আচ্ছা, তোমার হবু স্বামী কি কাজ করে কত? ইঞ্জিনিয়ার, অনেক টাকা বেতন পায়। ইঞ্জিনিয়ার? তুমি কি ভালো মতন খোঁজ খবর নিছো নাকি তার মুখের কথাই বিশ্বাস করছো? কত যায় না গ্যারেজের লোকরাও নিজেদের ইঞ্জিনিয়ার কয়, বুঝো না? আমার হবু হাজবেন্ড গ্যারেজে কাজ করবে আর সেটা আমি মাইনা নিব? এটা কোনো কথা বলেন আপনি রমিও ভাই? বিয়ার পরে যদি ধরো জানো যে সে গ্যারেজে কাজ করে, মানে গাড়ি মেকার, তখন কি হইব? বুঝতে পারছি, আপনারও বুলেটের রোগ ধরছে। আপনি কিন্তু মনে মনে জ্বলতেছেন রমিও ভাই। কি করবো কও, জ্বলা ছাড়া তো উপায় নাই। আচ্ছা বাদ দাও, বিয়ে কবে করতেছো? দেরি আছে, হ্যাঁ, এখনো 1 মাস বাকি। দাওয়াত দিবা না? দাওয়াত পাইলে তোমার হাজবেন্ড একটু দেখে আসতাম, সাথে একটু ইন্টারভিউ নিয়ে আসতাম। আমি একটু একটু কথা কইলেই বোঝা যাইতাম যে সে আসল নাকি নকল। শোনেন, আসল না নকল সেটা আপনার বুঝতে হবে না, আমি বুঝা ফেলছি, এটাই যথেষ্ট। আর আমার জামাইয়ের সাথে এই গ্রামের কারো তুলনা হয় না, বুঝছেন? এখন বড় বড় কথা কইতাছো, বিয়ার পরে কিন্তু এই আনন্দ থাকবে না, সব মাটি হয়ে যাবো। শোনেন, আপনি কিন্তু আমার এনে দাঁড় করায় বাজে বাজে কথা বলতেছেন। এখন কিন্তু আপনার সাথে কথা বলতে আমার আর ভালো লাগতেছে না। আমারও ভাল লাগে না, কিন্তু পরে বিয়ার পরে গিয়া আমার কথা ঠিকই মনে করবা যে আমার কথাবার্তাগুলাই ঠিক ছিল। পরেরটা পরে দেখা যাবে, এখন আসি। আসি কইলেই হয়? চলো না পারুলের দোকানে যাই। পারুলের দোকানে যায়া 1 কাপ চা অন্তত খাওয়াই দেই শেষবারের মতো। আরে সময় নাই তো ভাই আমার। আমার কথা রাখবা না তুমি? ঠিক আছে, চলেন তাহলে, কিন্তু চা খায় তাড়াতাড়ি আমার বাড়ি যেতে হবে। চলেন। চলো। নূপুর, তুমি যে আমার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলবে আমি এটা চিন্তাও করতে পারি নাই। তুমি কি চিন্তা করবা? আমি নিজেই তো চিন্তা করিনি। জানো, আমি সেখানে যতক্ষণ বসেছিলাম আমি সারাক্ষণ একটাই দোয়া করছি যে আল্লাহ তুমি যেভাবেই হোক মিতার সাথে আমার একটা বার অন্তত দেখা করায় দিও। আল্লাহর কাছে খাস দিলে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরায় দেয় না খালি হাতে। ঠিকই বলছো। আমার জীবনটা তো এমনিতেই দুঃখে ভরা। হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে আবার একটু সুখ উকি ঝুঁকি দেয়। জানো, যখন একটু সুখ উকি ঝুঁকি দেয় তখন আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছা করে। শোনো, আমি কিছুদিনের মধ্যেই ঢাকা চলে যাবো, এই 2-1 দিনের মধ্যেই। তোমার কোনো প্রয়োজন হলে তুমি অবশ্যই আমাকে ফোন করবা। কি বলতেছো মিতা? তুমি যদি ঢাকা চলে যাও আমি তো আবার একা হয়ে যাব। আসলে তুমি আমার পাশে ছিলে বলেই তো আমার একটু নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। এক কাজ করো না, তুমিও চলো আমার সাথে ঢাকায়। আমি যাব তোমার সাথে ঢাকায়? না রে ভাই, ধন্যবাদ। এমনিতেই আমি তোমার কাছে ঋণী। তুমি অনেক করছো আমার জন্য, আমি আর তোমার বোঝা হয়ে থাকতে চাই না। তুমি আমার বোঝা হবা এই কথা তুমি বলতে পারলা? দেখো নূপুর, তুমি লেখাপড়া জানো, আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব। যদি তুমি আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করো তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি যে ঢাকায় যাবো কিনা। ঠিক আছে, তুমি তাহলে ঢাকা যাও আর আমি আমার সার্টিফিকেটের ফটোকপিগুলো তোমাকে মেল করে দিব। শুনে খুব খুশি হলাম। আমি তো সারাক্ষণ একা একাই থাকি, বোর হই। তুমি আসলে খুব মজা হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাবি, আমার ব্যাপারে ওনাকে কিছু বলেছেন? তুমি কি বুলেট বলো তো? তুমি এভাবে এখনো ঘুরঘুর করতেছো রাস্তাঘাটে? পুলিশ যদি দেখে তোমাকে তাহলে তো ধরে হ্যান্ডকাপ পরায় নিয়ে যাবে। ওয়েট, তোমার ব্যাপারে নূপুর আমাকে কি বলবে? ভাবি, তুমি কিছু বলছো না কেন? তুমি আমার বড় ভাইয়ের বউ ছিলা, আমি তোমার সাথে একটু খারাপ আচরণ করেছি, এটা ঠিক আছে, সেটা তো আমি নিজের মুখ স্বীকার করছি। দোষ স্বীকার করলে গুণীজন দোষ মাফ করে দেয়। বুলেট, অন্যায় করলে অন্যায় শাস্তি পেতে হয়। শাস্তির আগে যদি সে মুক্তি পেয়ে যায় তাহলে সে আরো বেশি অন্যায় করে। আমি আগে একটু খারাপ ছিলাম, এখন ভালো হয়ে গেছে। আপনি আমার মামলাটা একটু উঠে নেন না প্লিজ। দেখো বুলেট, মিতার উপর দিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মিতা যদি তোমাকে ক্ষমা করে তাহলে করবে, আর না করলে কি আর করার আছে, এটা তো ওর ব্যাপার। দেখো, নূপুরকে
বের করে আনার ব্যাপারে তুমি যথেষ্ট ভূমিকা পালন করেছো সেই কথা রাজা আমাকে বলেছে। সেই হিসাবে আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু নূপুর যদি তোমাকে ক্ষমা না করে তাহলে আমার কিছু করার নেই। ভাবি আমি অনেক শাস্তি পেয়ে গেছি, রাজা আমার বন্ধু মানুষ, সেজন্য রাজা আমাকে ক্ষমা করতে বাধ্য। ক্ষমা না করলে আমি ওর পায়ে ধরে ফেলবো। মিতা দয়া করে আপনি আমার মামলাটা তুলিলেন। শোনো, রাজার সাথে কথা বলে আমি তোমাকে ফোন করব, তখন তুমি এসো। এখন যাও। আর শোনো, এভাবে বাইরে টুইটুই করবে না, বুঝছো? পুলিশের কাছে যদি একবার ধরা খাও তাহলে কিন্তু আর কেউ রেহাই করতে পারবে না। জানি ভাবি, পাচার ছাল উঠাই ফেলবে। এখান থেকে যাওয়ার পরে ছদ্মবেশ ধারণ করব, যাতে করে কেউ কিছু বুঝতে না পারে। যাই মিতা। পারছিল ভালো হলে কিন্তু অনেক ভালো হয়েছে। কথাটা কিন্তু ঠিক বলেছো। ফল আছে। বসো জিনুক। পারুল, দেখো তোমার দোকানে মেহমান নিয়ে আসছি। আমাকে দুইজন রে ফার্স্ট ক্লাস কইরা দুইটা চা দাও। জিনুক আমার দোকানের অনেক পুরানো কাস্টমার, বহুবার আমার দোকানে আসছে, বহুবার আমার হাতে চা খাইছে, এটা নতুন কিছু না। পারুল আপার দোকানে বহুবার আইছে আমি, আর অনেক চা খাইছি। কি পারুল আপা? আমি তো খুবই অবাক হইতাছি, তোমাগো দুইজনের মধ্যে সম্পর্ক আছে, মানে টিকা আছে, কিভাবে সম্ভব? আমি তো ভাবছিলাম তোমাগো দুইজনের মধ্যে সম্পর্ক হবে দাও মাছ। খুবই অবাক হইতাছি, সারপ্রাইজিং। কি কারণে? হ্যাঁ, ও হইতেছে কি আমার গ্রামের মেয়ে, ও আমার ছোট বোন, ওর সাথে আমার সুসম্পর্ক আছে। এই রমিও, তুই প্যাঁচ লাগানোর কথা কবে না, খামাখা কইতেছ যে ওর সাথে দাও মাছের সম্পর্ক আমার। আজাইরা কথা যত। আমি প্যাঁচ লাগানোর কথা কই না, তুমি খামোকা খামোকা আমার সন্দেহ করো না। ঝিনুকের সাথে কিন্তু বুলেটের সম্পর্ক আছিল, আমার সাথে কিছুই নাই। বুলেটের সাথে আমার প্রেম ছিল, এটা আপার সামনে বসে বলার দরকার ছিল? হ্যাঁ দেখেন রমিও ভাই, আপনি কিন্তু আমার এখানে নিয়ে আসছেন প্যাঁচ লাগানোর জন্য। আরে না না, আমি কোনো প্যাঁচ ট্যাঁচ লাগাইতেছি না। আমি বলতেছি যে ধরো তোমার সাথে বুলেটের তো এক ধরনের একটা ভালো লাগা মন্দ লাগা ছিল, তুমি বুলেট লাইক করতা, এইটা তো সত্যি কথা, মিথ্যা না। কিন্তু আমি পারুলের সামনে কইলাম কারণ পারুলের সাথে আমার একটা রিলেশন ছিল। হ্যাঁ, এটা তো অস্বীকার করা যাবে না। এই কারণে বললাম যে পারুল তোমারে আনছি, দেই খাওয়া দেখা গেলো, সন্দেহ করলো, ভাবলো তোমার সাথে আমার প্রেম চলতেছে, এই কারণে বললাম আর কি। তুমি এগুলো কি বলতেছো? কেন? শোনো ঝিনুক, এই রোমিওর সাথে আমার তেমন কিছু ছিল না, খালি একটা ভালো সম্পর্ক, মানে সুসম্পর্ক বলতে পারো। কিন্তু এই বটপরের সাথে কারো, এই পৃথিবীর কারো বেশি দিন সুসম্পর্ক থাকতে পারে না। রোমিও ভাই যে বাটপারি করে সে কথা আমিও শুনছি। জিনুক, তুমি এই ধরনের কথা বলতে পারতেছো কারণ তোমার বিয়া ঠিক হয়েছে। এই বিয়াটা যদি ঠিক না হইতো, এই রোমিওই তোমার কাছে নায়ক হিসাবে থাকতো। জীবনেও না। আমি আগেও আপনারে প্রত্যাখ্যান করছি, আমি আপনার ধারে কাছে নাই। আরে মিতা, তুই তো আমাকে এলাকার মতো নাম ফাটাই ফেলাইছিস। ওমা, নাম ফাটাই ফেলাইছি মানে কি? আরে বুঝো নাই, তুমি যে সাহসের কাম করছো, এই এলাকার যত মানে শক্তিশালী লোকজন আছে তাদের নামে মামলা করছো। লেবু চেয়ারম্যানের মতো লোক এখন জেলের মধ্যে বসে বসে পচতেছে। হ্যাঁ, এই সাহস তো আগে কারো হয় নাই। নুপুর আপা একদিক দিয়ে ঠিকই কইছে, আমরা এলাকার মধ্যে টুকটাক প্রতিবাদ করতাম, কিন্তু লেবু আঙ্কেলের বিরুদ্ধে মামলা করার সাহস আমাকে ছিল না। আরে শোন, লেবু আঙ্কেলের পাপের বোঝা বেশি হয়ে গিয়েছিল। ওই কথা আছে না যে পাপ বাপকেও ছাড়ে না, এই জন্য উনি এখন জেলের ভাত খাচ্ছে। আর এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমার ক্রেডিট খুবই কম। তোর ক্রেডিট সবচেয়ে বেশি, আমার ভাইজানের ক্রেডিট আছে কিন্তু অল্প। না, এটা আমি মানতে পারলাম না। রাজা ভাইয়েরও অনেক কৃতিত্ব আছে। কেন বলো? কারণ লেবু সাহেব হচ্ছে এখনো তার প্রেজেন্ট শ্বশুর না, লতার সাথে তার ডিভোর্স হয় নাই। উনি যে উনার শ্বশুরের বিরুদ্ধে এভাবে সরাসরি আন্দোলন করবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসলে রাজা ভাইয়ের প্রশংসা না করে পারতেছি না, ক্রেডিট তো ওনাকে একটা দিতেই হবে। আচ্ছা চলি, শোন, আমি 2-1 দিনের মধ্যেই ঢাকা চলে যাব, তোদেরকে অনেক মিস করব। কি ঢাকা যাবি গা? তুই চেয়ারম্যান ইলেকশন করবি না? আরে না না, গ্রামে এসেছি, কয়েকদিন ছিলাম, এলাকার মানুষজনের সাথে খুব ভালো সময় গেছে, এখন ঢাকা চলে যাব। আমি তো নূপুরকেও আমার সাথে নিয়ে যাচ্ছি। ও তাই নাকি? নূপুর আপা তোর লাগে গেলে অনেক ভালো হইব। আরে আমরাও তো ঢাকায় আসতেছি, আমাকে কুসুম তো বাসা নিচ্ছে, ওইখানে গিয়ে উঠবো। কেন? আগে আমার বাসায় উঠবি,
আমার বাসায় উঠবি, আমরা কয়েকদিন একসাথে জমিয়ে আড্ডা দিব। আমি তো শুনলাম শামসু ভাইও নাকি ঢাকায় ফ্ল্যাট কিনেছে। আরে সেটা তো বউ আগে কিনছে। শামসু ভাইয়ের তো অনেক টাকা পয়সা, এই যে জমির দালালি করছে না, জমির দালালি করে বহুত টাকা পয়সা সে কামাইছে। এখন আর কি করবে, এই টাকা কই খরচ করবে, এই জন্য ঢাকায় গিয়ে আগে একটা ফ্ল্যাট কিনে ফেলছে, বুদ্ধিমানের কাজ করছে। আচ্ছা শিউলি শোন না, তোরা দুই বোন যদি ঢাকায় চলে যাস তাহলে তো বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। রাজা খালাম্মাকে নিয়ে একা একা কি করবে? ওকেও ঢাকায় চলে আসতে বল খালাম্মাকে নিয়ে। ভাইজানও ঢাকা যাবে আম্মারে নিয়ে। ভাইজান একটা চাকরির খোঁজ নিতেছে, চাকরিটা হয়ে গেলেই ভাইজান আম্মারে নিয়ে ঢাকা চলে আসবে। এখন না আমার খুব ভালো লাগছে, তোরা সবাই ঢাকা গেলে আমরা নতুন করে আবার আত্মীয় পাবো। রাজা ভাইকে বিয়ে করলে তো নতুন আত্মীয়তা এমনিতেই হয়ে যাবে না? সেটা পরের বিষয়। এই, খালাম্মা বাড়িতে আছে? অবশ্যই, তোরা ঘরে গিয়ে বস, আমার সাথে গল্প কর, আমি চা বানিয়ে আনতেছি। ঠিক আছে চল। খালাম্মা, রূপরা পরে হাসি খুশি দেখে ভালোই লাগতেছে।